হ্যালো দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আমাদের আজকের গেস্টের মধ্যে আছেন সিনেটর লুইস সেপুলভিদা, যাকে সবাই বলেন লুইস ভাই। আমাদের সাথে আছেন অ্যাসেম্বলি ওম্যান ক্যাটারিনা ক্রুজ। আমাদের সাথে আছেন সাংবাদিক মাহমুদ হান্তাসের, যিনি কয়েকদিন আগে করোনা ভাইরাস আক্রান্ত হাসপাতালে ছিলেন, সেখান থেকে ফিরে এসেছেন। আমাদের প্রিয় মাহমুদ হান্তাসের ভাই, তিনি আজকে আপনাদেরকে জানাবেন তার অভিজ্ঞতার কথা, তার সেই করোনা ভাইরাসে কিভাবে তিনি আক্রান্ত হয়েছিলেন এবং সেখানে কি হয়েছিল সে বিষয়গুলো আজকে জানাবেন তিনি। আমাদের সাথে আছেন জনাব নাজমুল হাসান, পরিচয় সম্পাদক। আপনাদের সবাইকে শুভ ক্যাটারিনা, ওয়েলকাম টু দ্য শো। Thank you for having me. Always great to see you. Wait. Tasir bhai. Yes, sir. You are in a live program. Don't talk, please. Mute. All right. It's technology. It happens. Okay, Tasir bhai, please. It is a live program. Don't talk. I believe I understand it. Yeah. Okay. So, Catalina Cruz, welcome to the show. Thank you for having me. Always great to see you, even if it's digital. Yeah, thank you so much. And Luis bhai, thank you so much, and welcome to the show again. Thank you so much. And it's Catalina Apa now, okay? Yeah, Catalina Apa. She wears the sari sometimes. I saw her sari. I have the picture, and we print out her picture in our newspaper. And you are Luis bhai, and she's Catalina Apa. Apa, yes. Tasir bhai, welcome to the show. Thank you. Thank you, and Mr. Nazmul Hassan. Thank you. Yes, sir. Thank you. থ্যাংক ইউ। সো দর্শক, আমরা যে কাজটি করবো আজকে, প্রথমে আমরা নাজমুল ভাইয়ের কাছে যাচ্ছি এবং এরপরে আপনারা জানেন আমাদের কিছু ইস্যু আছে। একটা হচ্ছে হাউস রেন্ট, এন্ড দেন ক্যাটারিনা ক্রুজ এন্ড লুইস সেপুলভিদা, তারা দুজন একটি বিল ইন্ট্রোডিউস করেছেন যে বিনা খরচে যাতে যে কেউ মারা গেলে তার লাশ দাফন এবং কবরের জায়গা স্টেট থেকে দেওয়া হয়। এই বিষয়ে আমরা তাদের সাথে কথা বলবো। এছাড়াও স্টেট হাউস রেন্ট এবং অফিস রেন্ট, এই বিষয়ে তারা কোনো কিছু করছেন কিনা এই বিষয়গুলো জানবো। প্লাস লাইভ স্লটারিং, এই বিষয়ে লুইস সেপুলভিদা একটি বিল ইন্ট্রোডিউস করতে যাচ্ছেন, যেটা নিয়ে কিছু বিতর্ক হচ্ছে। এই বিষয়টি আমরা তার কাছ থেকে আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। তার আগে আমরা প্রথমেই যাচ্ছি জনাব নাজমুল হাসান আপনার কাছে দিনের একটু ব্রিফিং শোনার জন্য, তারপরে আমরা আবার ওদের কাছে যাব। ধন্যবাদ তাহের, এবং ধন্যবাদ সব প্যানেলিস্টকে। ওয়েলকাম টু শো ক্যাটালিনা এন্ড লুইস ভাই। আমি আমাদের দর্শকদের একটা বিষয় জানাতে চাই প্রথমে, সেটি হচ্ছে যে আজকের অনুষ্ঠানটি একটু সামান্য পরিবর্তন হয়েছে খবর দেওয়ার ব্যাপারে। সেই পরিবর্তনটা হচ্ছে যে একজন স্টেট সিনেটর এবং একজন অ্যাসেম্বলিম্যান আজকে অনুষ্ঠানে এসেছেন, এবং তারা গত সপ্তাহে এবং তার আগে কিছু বিল উত্থাপন করেছেন, 3টি বিল, যেটা আমাদের তাহের বলেছেন। আর সেই 3টি বিলের একটি হচ্ছে রেন্ট কন্ট্রোল এবং রেন্ট ব্যাপারে, বাড়ি ভাড়ার ব্যাপারে। আরেকটি হচ্ছে আপনার ফিউনারাল, যাদের দাফনের ব্যাপারে সাহায্য সহযোগিতা করতে পারেন স্টেট, সেটি। আরেক তৃতীয় বিলটি, যেটি আমি মনে করি গত 5 তারিখ তারা উত্থাপন করেছেন, খুবই গুরুত্বপূর্ণ একটি বিল আমাদের জন্য, বিশেষ করে আমরা যারা লাইভ হালাল চিকেন, হালাল মিট, হালাল পোল্ট্রিতে অভ্যস্ত হয়ে গেছি তাদের জন্য। তাদের বিলের মূল জিনিসটি হচ্ছে যে নিউ ইয়র্ক শহরে ভিতরে কোন প্রকার লাইভ পোল্ট্রি, লাইভ এনিম্যাল স্লটারিং এর ব্যবস্থা তারা থাকতে পারবে না। বিলটা অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট যেটা তারা উল্লেখ করেছেন যে দিস বিল উড শাট ডাউন all live animal markets in New York. Is a very substantial bill, এবং এই বিষয়ে আমরা ওনাদের সাথে প্রথমে কিছুক্ষণ কথা বলবো। কথা শেষ হলে আমি আবার আজকের দিনের বাকি সব খবরগুলো নিয়ে আপনাদের সামনে আসবো। থ্যাংক ইউ নাজমুল ভাই। দর্শক, আপনারা শুনলেন যে নাজমুল ভাই একটু পরে আসবেন। আমরা প্রথমেই সিনেটর লুইস সেপুলভিদা এবং অ্যাসেম্বলি ওম্যান ক্যাটারিনা ক্রুজের কাছে যাব তাদের এই বিলগুলো নিয়ে আলোচনা করার জন্য। আপনারা আমাদের সাথে থাকবেন এবং যারা সাথে আছেন তারা আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন। দর্শক, আপনাদেরকে একটি বিষয় বলতে চাই যে এই যে দুজনকে আমরা সাথে এনেছি তারা হচ্ছে নিউ ইয়র্ক স্টেটের আইন প্রণেতা, এবং তারা অনেক কিছু আইনের ব্যাপারে প্রসঙ্গ আনেন যে বিষয়গুলো আমাদের জীবন এবং আমাদের জীবিকার সাথে সম্পৃক্ত। সুতরাং আমরা তাদের সাথে কথা বলবো। কথা বলার পরপরই নাজমুল ভাই আজকে দিনের ব্রিফিং আপনাদেরকে দেবেন। সুতরাং আমরা আশা করব আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং অনুষ্ঠানটি যারা দেখছেন লাইভ ফেসবুকে তারা শেয়ার করবেন। আবার বলছি, অনুষ্ঠানটি প্লিজ শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। Senator Louis Sepulveda, I am just asking, how is the situation is going? How you are working with your community during the time of COVID-19 crisis? Well, this has been an extremely
stressful time for everyone. I have a staff of about 16 people, and we have been dedicated almost from day one to helping the community in different components in different ways. We're averaging about 7,000 meals throughout the district, working with the World Central Kitchen and several for-profit and not-for-profit organizations to help actually deliver. We're working on establishing more testing sites with the governor and the mayor. We're working to make sure that people know, for example, in the Muslim community, the Bangladeshi American community, that making sure that there's sufficient halal options so that people in the Muslim community who need assistance with food are getting the correct food that is sensitive to their diet. We're also working, I am working on, the leader of the state Senate created a working group of senators, there are 10 of us, to tackle the issue of rent and rent cancellation. And also she assigned me to a smaller group to deal with the issue of police violence when enforcing social distancing rules in communities of color. So, you know, it's been a very, very troubling time, but people have been stepping up, people that are first responders, people that are out in medical profession are putting their lives at risk. And to them, we should honor them every single day and thank them. My staff has been incredible. One area where we have become almost an unemployment agency. Every day we receive emails and texts asking us to help them with their unemployment insurance benefit. A lot of these calls come from the Bangladeshi American community. We average about at least 100 emails a day of people asking for assistance. People outside of our district are reaching out to us. People from upstate New York are reaching out to our office because my staff is very, very effective and has been very effective at making sure that people get through all the difficulties that are involved in applying for the unemployment insurance and COVID insurance. And so we're going to continue that work. We have no other choice. To many people in our community, you know, I have one of the poorest communities in the entire state of New York. We are the last line of defense. We are the only place that they can go to. And so, you know, my staff has a mission, and the mission is to help every single person. And we do it for all. We have people that speak Bengali. If anyone's afraid, they can call my office. And I hope you flash the number 718-991-3161, because we want to help everybody. Thank you so much, Senator. নাজমুল ভাই, আপনি কি উনি যে কথাটা বলেন এটা বাংলা একটু জাস্ট বলে দেন, ব্রিফটা জাস্ট এক মিনিটে যদি বলে দেন, যেটা লুইস সিপুলবিদা বললেন। আপনার মিউট করা আছে, সাউন্ডটা মিউট করা হয়ে গেছে আপনার। উনি যেটা বলেছেন লুইস সিপুলবিদা, উনি বলেছেন যে ওনারা 10 জন সিনেটর একটা কমিটির মতো গঠন করেছেন, যেখানে তারা রেন্ট মকুব করা যায় কিনা সেই ধরনের একটি বিল তারা উত্থাপন করেছেন। আরেকটি ব্যাপার উনি বলেছেন যে সিটির যে সমস্ত নট প্রফিট এবং প্রফিট অর্গানাইজেশনের মাধ্যমে যে খাবার বিলি করছে সেখানে এনাফ হালাল অপশন থাকে কিনা সেটা তিনি দেখভাল করার ব্যবস্থা করছেন। আর যেটি আরেকটি বলেছেন যে এখন সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার জন্য যে পুলিশি যে অ্যাকশন, সেই অ্যাকশনে যাতে অন্য যে সংখ্যালঘু সম্প্রদায়, সেটা কালার সংখ্যালঘু হতে পারে, ধর্মীয় সংখ্যালঘু হতে পারে, সেই মাইনরিটিকে যাতে বেশিরভাগ শিকার না হয় পুলিশি হামলা কিংবা পুলিশের টিকিট প্রাপ্তির, এই বিষয়টা তিনি বলেছেন। থ্যাংক ইউ। অলসো দর্শকদের বলবো যে সিনেটর লুইস সিপুলবিদা বলেছেন যে তার অফিস আনএমপ্লয়মেন্ট যারা অ্যাপ্লাই করতে চান, আইন কানুন জানতে চান, তারা যদি তার সাথে যোগাযোগ করেন তাহলে অলওয়েজ হেল্প করতেছে। লুইস ভাই, হোয়াট ইজ দ্য নাম্বার people can reach in your office? 718-991-3161, or they can reach me through social media. They can send me direct messages either to Facebook or any other social media that we have. Thank you so much. নাজমুল ভাই, আপনি আবার শুনবেন, আমি ক্যাটালিনার সাথে কথা বলছি, উনি যেটা বলছেন আপনি একটু আবার বলে দেবেন সবাইকে। Catalina, how are you? Good. Hanging in there. Yeah, you know, you represent one of the most diverse community in Queens, Jackson Heights area, where a lot of Bangladeshi community as well live, and they are your friend. And you know, this is a crisis time we are facing, and you are working with the community. How you are working and how you are communicating with the community, how you are helping the community. Thank you. First of all, thank you so much for having me on your show again. It's always great to be able to talk to our community.
from basically the moment that this all began, when the city and the state began shutting down, closing businesses, closing our offices, one of the things that I did, especially because the South Asian, the Bangladeshi small businesses in my neighborhood, right up the block, I live right down the block from them, are so important. We walked up and down the businesses to give them information on what to expect. I think early on, we all thought that this was going to be bad, but not as bad as it turned out to be. So we've tried to maintain communication. For example, we heard that there were several break-ins in the Jackson Heights area, so we worked closely with the precinct to request additional police cars to protect the small businesses, because we want them to be able to reopen even more successful than before. We've worked with the Queens Chamber of Commerce and other entities to bring those resources, to have them available through our office so that people can apply for the help. Unfortunately, the money ran out of the state. I mean, at the city level, the money ran out at the federal level, but we have been working very closely with the small businesses to try and help with that. Our office, even though we shut down the operations in the office so no one can come because of health reasons, we turned it into a food pantry. I'm so grateful because just like Senator Sepulveda, that we've partnered up with World Central Kitchen. We are giving out 12,000 meals out of our office. So people come to us. I'm envious of the senator right now because I have a much smaller team, but we've been able to do some great work. I think there's about 5 of us on the team, and we do the meals, and every 2 weeks we also give away baby products. So if people need diapers, formula, baby food, and we're going to be partnering up, and you're actually the first one to hear about this, in the next couple of weeks, we're going to be doing several halal food events, because we want to make sure that our community feels like their beliefs and their needs are just as respected. And we've also been working to make sure that Elmhurst Hospital, which is our epicenter, is getting the resources that they need. We've been able to get them donations of face shields, face masks, other form of protective equipment, and we've been advocating with the governor and the mayor and at the federal level to make sure that they get the resources that they need. And a lot of what we've been doing is education around making sure that people understand how the concept of why do they need to be 6 feet away from each other? Why do you need to wear a face mask? How do you wear the face mask? Where can you get one? So lots of that is still happening. We are here to help the community not only navigate through that, but if they need to apply for, they used to be called food stamps, SNAP, for unemployment insurance, just like the senator, so many people having trouble getting through to unemployment, they can send us an email and we're helping people navigate through it. If someone passes away, what do you do? Where can you get help? We've helped people through that as well. We're making sure that folks don't feel like they're alone. And, you know, we're doing also the legislative work of proposing laws that will help us get through the emergency and be an even better community after everything is done. Thank you, Carolina. I think, okay. So Mr. Nazmul Hasan is going to just give a brief to the community what he said. Nazmul bhai, can you just okay. Thank you, Catalina. আমরা যে জিনিসটা বলতে চাই কমিউনিটিকে যে এরপরই আপনি কিন্তু দিনের ব্রিফটা বলবেন। ওনাদের সাথে আমরা যে বিষয়গুলো আলোচনা করবো তার মধ্যে গুরুত্বপূর্ণ 3টি বিষয় আছে, আমরা এখনো জিজ্ঞেস করি নাই। একটা হচ্ছে ফ্রি কবরের জায়গা, ওনারা একটা বিল প্রস্তাব করেছেন। একটা হচ্ছে স্লটার হাউস লাইভ পোল্ট্রি আমরা যেটাকে, এইটা বিষয়। আর একটা হচ্ছে ফ্রি র্যান্ড। আপনারা আমাদের সাথেই থাকুন, তাহলে আপনারা শুনতে পারবেন ওনারা কিভাবে কাজ করছেন। জি ওকে, আমি থ্যাংক ইউ ক্যাটালিনা। ক্যাটালিনা ক্রুজ যিনি জ্যাকসন হাইট থেকে নির্বাচিত স্টেট অ্যাসেম্বলিম্যান, এবং ওনার কনস্টিটিউয়েন্সি অনেক প্রচুর বাংলাদেশি আছে এবং শি ইজ ভেরি কানেক্টেড টু বাংলাদেশিস।
উনি যেটা বুঝাতে চেয়েছেন সেটা হচ্ছে যে সমস্যার ব্যাপারে উনি অবগত আছেন, বিশেষ করে ব্যবসায়ীদের ব্যাপারে, এবং যেহেতু ফেডারেল মানিও শেষ হয়ে গেছে, স্টেটেরও তেমন আর্থিক সংগতি এখন নেই, অতএব ওনারা চেষ্টা করছেন চেম্বার অফ কমার্স কিংবা অন্যান্য কোনো মাধ্যমে সাহায্য এনে যদি কমিউনিটির বিজনেসকে একটু শক্তিশালী করা যায় সেই চেষ্টায় তারা অব্যাহত রেখেছেন। আরেকটি কথা বলেছেন যে ওনার অফিস যেহেতু এখনো বন্ধ, সে অফিসটি এখন ফুড প্যান্ট্রি হিসেবে কাজ করছে এবং সেখানে প্রায় 12,000 খাবারের ব্যবস্থা তারা করছেন এবং মাসে 2 দিন তারা অন্যান্য জিনিসপত্র সামগ্রী যেমন আমাদের নিত্য প্রয়োজনীয় স্যানিটাইজার, বেবি ওয়াইপস, বেবি এই সমস্ত জিনিস যারা ঘরে লাগে সেগুলোর ব্যবস্থা করছেন। আরেকটি কথা তিনি বলেছেন যে তারা আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সের ব্যাপারেও যারা আনএমপ্লয়মেন্ট ক্লেম করে সমস্যায় পড়েছেন কিংবা ভোগান্তিতে আছেন তারা যাতে সহযোগিতা পেতে পারেন সেই জন্য তার কাছে ইমেল করলে, তার অফিসে ইমেল করলে তারা চেষ্টা করবেন তাদেরকে সহযোগিতা করা যায় কিনা। আরেকটি কথা তিনি বলেছেন যে যারা বিশেষ করে উনি লেজিসলেটিভ মানে আইনগত ভাবেও কোনোভাবে সহযোগিতা করা যায় না, যেটা লুইস সেবলবিদাও বলেছেন। এবং আপনারা অনেকে হয়তো জানেন যে কংগ্রেস অ্যাসেম্বলি ওমেন ক্যাটালিনা ক্রুজ এবং লুইস সেবলবিদা সহ আরো কয়েকজন অ্যাসেম্বলিম্যান এবং সিনেটর একটি বিল উত্থাপন করেছেন যার মাধ্যমে ভাড়া মওকুফ কিংবা ভাড়া হ্রাস কিংবা ভাড়া ডিলে এই ধরনের একটি কংক্রিট প্রস্তাব তারা করেছেন অ্যাসেম্বলিতে, সেটা নিয়ে আলোচনা চলছে। আরেকটি ব্যাপার যেটি ক্যাটারিনা বলেছেন যে তিনি সবসময় কমিউনিটির হেল্প করতে চান, কমিউনিটির সাথে থাকতে চান এবং তিনি আবারও আসবেন কমিউনিটিতে এবং যদি কারো কোনো সাহায্যের প্রয়োজন হয় তার অফিসের সাথে যোগাযোগ করবেন। And if I can give my phone number in case people Yes, need to call please, our please, office. please. Yeah, please. It's 718-458-5367. 718-458-5367. Just tell again. 718-453-65. No, 718-458-5367. Thank you. I think people, they will get it. Tahir Bhai, Yeah. Tahir Bhai, just a point of executive privilege. I've worked for many years with elected officials in the past, and I can tell you that Jackson Heights is very fortunate to have Catalina Cruz representing them. I've never worked with someone who's so hardworking with such a big heart, so conscientious, and from day one has told me how do we work together to help the Bangladeshi community. So it's been great having her as a partner in government. Oh, thank you so much. Thank you for that. Same. Same. You gave a great compliments. No, I have a great She's earned partner in Senator Sepulveda. We work very well together. I think we both get that this job is about the people we get to help. Yeah. So let me tell the viewers. Viewer, আপনাদের যদি এই দুজনের ব্যাপারে কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের ফেসবুকে প্রশ্ন করবেন, আমরা তাদেরকে জিজ্ঞেস করব। Senator Louis Sepulveda, first let me talk to you first. Are you there? I'm here. Okay. So so there is a three things we want to talk about you. One, you and Catalina both introduced a bill which is a graveyard and funeral should be bear by the I think the government, because there's a lot of poor people, they don't have money to to organize the funeral and buy the graveyard. And Yes. then live poultry bill, and also you talk about the rent and other stuff. So could you please tell us briefly about these three things, and then Nazmul Bhai is let me yeah. ask Well, a before, let me question say, first. Nazrul Bhai, hold on one second. Tasir Nazrul Bhai, Bhai. if you want to ask a question, you can ask also the question. Well, Yeah, first, go ahead. let me just say this. Yeah. Allow Catalina Cruz to speak about the funeral assistance bill, we call it the DBA, because even though I am the Senate sponsor, I have to give credit where credit due. She's the one who thought of the bill and told me and asked me, because we work together on immigrant-friendly bills. She asked me to sponsor it in the Senate, and I did with all the honor and pride, but it's really her baby. I'm just piggybacking on what she thought. Thank you. Thank you. Nazmul, you want to ask anything? You want to talk to them? No. I just wanted to ask Luis Bhai about the bill he introduced a few days ago about the slaughterhouse. Okay. Yeah, but let Catalina Cruz first. Yeah, Let Catalina let's talk Catalina Cruz first about the graveyard and the funeral, and then we'll come to the Thank you. So the law right now says that if someone passes away and they can't afford to pay for the funeral, the burial, the cremation, the city is able to give them a certain amount of money.
Originally, it was up to $900. The mayor just passed a regulation where he's bringing up that amount. The problem with that is that it doesn't help people who are undocumented, and it doesn't cover what the real cost of a funeral are right now. When we called a few funeral homes to figure out what it's costing, the cheapest you can find is about $27,000, maybe $3,000. But more often than not is $3,500 and up. And what happens is if you apply for that grant from the city, you have to first pay the money, and if the city approves you, in 3 months or so, you get the money back. And so when you're poor, finding $3,500, if you lost your job, if you still have to pay rent, it's all nearly impossible. And so oftentimes people would end up not being able to give their loved ones a proper goodbye when they died. And so after getting so many calls on this issue, it occurred to us that we needed to change the law. So we proposed a bill that says, at a minimum, you get $3,000. At a maximum, you get $4,000 to bury your loved one. And during an emergency like now, you don't have to pay the money first. The agency would have to process your application in 15 calendar days and pay the funeral home directly, so that you, as the person who's suffering because your loved one died, you don't have to figure out where the money comes from. And it opens it up to undocumented immigrants, because in communities like the ones that Senator Sepulveda and I represent, there is a lot of undocumented people who work very, very hard and deserve to have a proper goodbye if they pass away. Their families suffer just as much as the families of those who are citizens or residents, and we want to give them that dignity. So we proposed the bill. We've gotten really good support from our colleagues who understand how important this is, and we're hoping that we can pass it very soon. And I'm thankful for Senator Sepulveda's support in this. The minute I called him, he said, let's do this. Well, thank you. You want to add anything? You want to add any other point? Who? Luis Bhai. Well, no, I mean, again, it's the Assemblywoman explained it Okay, the way it should be explained. I have nothing to add. Nazrullah, can you just explain what she said? Oh, Just shortly. Yeah. she said No, that Bangla funeralটা সবাই তাদের একজন আপন মানুষকে বিদায় দিতে অনেক সময় অনেকে খুব অসুবিধায় পড়েন, বিশেষ করে ইমার্জেন্সির ক্ষেত্রে অনেকের কাছে সেই পয়সা থাকে না, এবং একটা ফুনেরাল মিনিমাম যেটা ফুনেরাল $3,000 মতো খরচ হয়, সেই টাকাটাও অনেকের কাছে থাকে না। অতএব অনেকে চাইলেও একজন মানুষকে তার প্রাণের প্রিয় মানুষকে ভালোভাবে মর্যাদার সাথে বিদায় দিতে পারেন না। সেই ব্যাপারটি যাতে একটা সম্মানজনক ভাবে করা যায়, সম্ভব হয়, সেটার জন্য তারা একটা বিল ইন্ট্রোডিউস করেছেন। এবং সেই বিলের মূল জিনিসটা হচ্ছে যে নিউ ইয়র্ক সিটি যে অর্থটা এখন দেয় প্রায় $900 মতো, সেটা এনাফ না। তারা সেটাকে একটা অ্যামাউন্টে নিয়ে যেতে চাচ্ছেন যেটা এনাফ, এবং সেটা $3,000 থেকে $4,000 হতে পারে। এবং এই অর্থটা যার আত্মীয় কিংবা নিকটাত্মীয় মারা যাবেন তাকে এটার ব্যয় বহন করতে হবে না, তিনি শুধু অ্যাপ্লাই করবেন। এবং ফুনেরাল হোমগুলো ফুনেরাল শেষ হওয়ার 15 দিনের ভিতরে বিল জমা দিয়ে সেই অর্থ স্টেট থেকে গ্রহণ করবেন কিংবা সিটি থেকে গ্রহণ করবেন, যাতে যার আত্মীয় মারা গেছেন তাকে যেন এটার ভারটা বহন করতে না হয়। এবং ক্যাটালিনা ক্রুজ আরো বলেছেন যে তারা খুব আশাবাদী বিলটার ব্যাপারে। ইতিমধ্যে অনেকে তাদের সেই বিলকে সমর্থন করতে শুরু করেছেন যারা বিষয়টি বুঝতে পেরেছেন। Catalina, what is how hopeful you are that bill will pass? Look, I think if we go into full legislative calendar like we are hoping to, I think it would pass, because this isn't a controversial bill about politics or Republicans versus Democrats. It's about simply giving people the dignity they deserve when they pass away. And the money is there. All we're saying is, how do you spend it and how do you get it to people? So it's not like this is money that comes through the federal government that our agencies manage. We're just simply telling the agency, here's the parameters. And so there's no controversy with the bill. It's just about dignity. Nazrullah, go ahead.
No, it's okay, fine. Thank you. I understand. Okay, so now, Louis Bhai, she's introduced the bill in the assembly, and you are a senator. You are sponsoring the bill as well. What is Yes. the prospect to pass this bill? Well, you know, again, everything is contingent upon whether we go back into session. I know that in the assembly, the speaker has said that he's not going to call a session unless he has numbers from the federal government that are allowed to pay for a lot of the things that we have to pay for. And I think our leader in the Senate is taking that kind of approach. I know we will meet. The Democratic conference will meet because there's some things that we have to discuss, that we have to pass, and that is the rent bill, which I think is a critical component right now because so many people are facing evictions. Yeah, so can I ask you a question about, we are coming to the rent bill. Who is sponsoring this bill? Who is introducing the bill? Well, there are several bills right now that are being discussed. One is Senator Mike Gianaris from Queens, right? Senator Brian Kavanaugh from Manhattan and Brooklyn, and he is the chair of the Housing Committee. Right. Senator Julia Salazar also has a bill. But right now there are 10 of us in the Senate that the leader has given us the charge to look at all the components of all these bills and seeing what we can come up with the best possible solution under the current budget deficit crisis and corona crisis, what we can realistically put together so that we can help people. You know, we're somewhere in the neighborhood of about $1 billion that we're going to need, and that's on the low end. But you know, we still don't know exactly which bill is going to pass to the conference, the Senate conference. It may be a salad of bills, you know, taken from this one and that one, and then finally give it to someone. But right now, there's so many different options we're discussing, and not only rent, by the way, it's also small homeowners, 1 to 2 to 3 family homeowners who are facing the loss of their homes because of foreclosure. We want to do a combined effort so we can help those individuals stay in their homes. So could you please tell us exactly what is the proposal? Like, people don't have to pay rent for 2 months, 3 months, 4 months, 6 months. What is the proposal exactly? Well, I mean, there's several proposals being bandied about. One is providing vouchers for people to pay the rent. One is for how long? Well, that's what we're still discussing, at least during the time that the crisis is in existence. Mm-hmm. Another bill we're proposing is that we're discussing is along the lines of Section 8, where people have pay about 30% of the fair market value of the unit. And then there's some that want to say no rent at all. And people like myself have said that I cannot do a blanket no rent at all from anyone. Most of the proposals that we're putting together have to do with are going to be income based. So, for example, someone like myself or Assemblywoman Cruz, it wouldn't be justified for us not to pay our rent because we're still getting our salaries from the state Senate and the Assembly. We want this to be for people who are no longer able to draw a salary, people who can no longer afford to pay their rent, and not for people who can and just want to take advantage of the system. So there's no bill yet that's complete. We've had about 17 hours of conferencing to a video, and we're going to have another session tomorrow. I suspect it'll be another 3 or 4 hours. And before the end of the week, I think we're going to propose a bill that's going to help renters and homeowners. Thank you so much. Catalina, you want to add anything in this bill, in this, effort? Look, I think we all get that something has to be done, mm-hmm. but it has to be something that's well thought out, smart. I do agree that it's probably whatever we come up with will be a mixture of different pieces of the different bills because there are good parts to each. But in neighborhoods like the one that the Senator and I represent, where we have many small homeowners, but we also have many, many, many renters, something has to happen. Because even though the governor said there's a moratorium on evictions, what happens in August when there's no moratorium anymore? People still have to pay rent. They've lost their jobs. And what are they going to do if they can't pay 3, 4, 5 months of back rent? So we have to do something. Whatever that something is needs to take into account that we have to protect our community, make sure that small homeowners are not displaced, but make sure that our renters and our tenants and our low-income folks are protected.
Oh, thank you so And much. and one important thing to hereby I forgot to mention is that something that's always very important to myself and the Assemblywoman is how are whatever we come up, how is that going to help undocumented immigrants? Because they are suffering probably greater than most people because of their status, and they're not getting a lot of the benefits that are coming from the federal government and even the state government. I still have not heard the governor when he's asked about undocumented immigrants. He tends to avoid the discussion, but everyone should be treated with respect. And so I am fighting within this group to make sure that we provide some level of protection for undocumented immigrants. থ্যাংক ইউ সো মাচ। নাজমুল ভাই, আপনি কি একটু ব্রিফ করে দেবেন যে ওনারা যেটা বললেন যে রেন্টের ব্যাপারটা, বিশেষ করে যে ওনারা রেন্টের ব্যাপার ওনারা যেটা বোঝাতে চেয়েছেন যে ওনাদের কতগুলি একাধিক বিল নিয়ে ওনারা আলোচনা করছেন। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে যেটা লুইস ভাই বলেছেন সেটা হচ্ছে যে ওনারা যে বিলগুলো করছেন সেটা শুধু রেন্ট যারা নিচ্ছেন তাদের জন্য না, যারা স্মল হোম ওনার আছে তাদের কথাও তারা চিন্তা করছেন মর্টগেজের ব্যাপারে। আরেকটা জিনিস যেটা উনি বলেছেন সেটা হচ্ছে যে যারা এখন চাকরি আছে, যেমন ওনার নিজেকে উদাহরণ দিয়েছেন, তারা কেন রেন্ট মকুব চাইবে কিংবা রেন্ট দিবে না, এটাও তিনি তা মনে করেন না। তিনি মনে করেন এবং ক্যাটারিনাও একই জিনিস মনে করেন, যারা রিয়েল ট্রাভেলে আছে এই সময়টাতে, এই দুর্যোগপূর্ণ অবস্থাতে, তাদেরই যাতে রেন্টের ব্যাপারে একটু সহায়তা দেওয়া যায়, সেটা ভাউচারে হতে পারে, রেন্টেরও কিংবা রেন্ট ডাইরেক্ট পেমেন্টও হতে পারে বাড়ির মালিকদের প্রতি, সেই প্রসেসটা তারা আলোচনা করছেন। তবে বিলের ব্যাপারে তিনি আশাবাদী, তবে তিনি নির্দিষ্ট করে বলেননি যে কখন এই বিলটি পাস হতে পারে, এটা তিনি কোনো ইঙ্গিত দেননি। আর ক্যাটারিনা ক্রুজ বলেছেন যে কঠিন সময়ে আনডকুমেন্টেড ইমিগ্রেন্টদের অনেকে আমাদের সাহায্য করা উচিত, যেটা লুইস ভাইও বলেছেন, কারণ তারা ফেডারেল গভর্নমেন্ট কিংবা স্টেট গভর্নমেন্ট থেকে কিছু পাচ্ছে না। তিনি চেষ্টা করছেন তাদের পাশে কিছু সাহায্য সহযোগিতা করা সম্ভব কিনা তাদের জন্য। আমি দর্শক তাসিম ভাই কিছু বলতে চাচ্ছিলেন, আপনার সাউন্ড মিউট করা আছে, আনমিউট করেন সাউন্ড। May I please, thank you. May I please ask a question to Catalina? Yes, go ahead. Hi, Miss Catalina, how are you? This is Mahmood Khan. Could you be kind enough to disclose what categorically you want to do for the undocumented people lives in New York City? So if it was up to me, I do so much more than what I have the power to do. But I think at the state level, one of the main things we can do is continue to advocate so that we're either forcing the hand of the governor to pass legislation that truly addresses the economic needs of the undocumented community, or that we talk about it so much that he finally answers the question and does something on it. One of the things that I think is needed is making sure, especially now, after all this is done, we have to make sure that they get healthcare coverage. We have to make sure that we are addressing the issue, the fact that they don't qualify for unemployment insurance. So how are we going to help them with that? And if they don't qualify for unemployment insurance and have no income, how do they eat? So we have to address the issue of making sure that they have access to food, or if it's a different kind of food stamps. And I keep calling them that because I grew up, when I grew up, they didn't call them SNAP, they called them food stamps. And we have to make sure that if something like what's happening now ever happens again, they're not so vulnerable to become the hardest hit community. Because if you look at the numbers of people who have, or the neighborhoods of people who have been infected or who have passed away, it's these neighborhoods with a high immigrant population and a high undocumented population. Thank you, Katrina. Thank you. Acknowledged to thanks. Thank you. Thank you, Tasir and thank you, Catalina. Just last question, I think. নাজমুল ভাই, আপনি কি কিছু বলবেন ক্যাটারিনা আনডকুমেন্টেড অবৈধদের ব্যাপারে যারা বললেন, এ বিষয়ে সংক্ষেপে কিছু বলবেন? ক্যাটারিনা যেটা বলতে চেয়েছে যে আনডকুমেন্টেডরা এখন কোন রকম সাহায্য সহযোগিতা পাচ্ছে না, তাদের চাকরি যাদের নাই, তাদের ফুড দেওয়ার ক্ষমতা নাই, হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারে যদিও এই কথাটা অনেকেই আমরা জানি যে নিউ ইয়র্ক সিটিতে যারা আনডকুমেন্টেড আছে তাদের হেলথ ইন্স্যুরেন্স পাওয়ার ব্যাপারে কোনো সমস্যা নাই। মেয়র ব্লাজি এটা নিশ্চিত করেছেন, তারা হেলথ ইন্স্যুরেন্স পাবেন এবং তারা ফুডেরও তাদের ব্যবস্থা করেছে। ক্যাটারিনা স্টেট ব্যাপী কথাটা বলেছেন এবং তিনি বলেছেন যে তাদের খাদ্য সহযোগিতার ব্যাপারে তারা চেষ্টা করছেন এবং তারা খাদ্য এবং আনএমপ্লয়মেন্ট বেনিফিটও যাতে কিছুটা অন্য কোনো ফরম্যাটে হলো
ফুড স্ট্যাম্প কিংবা স্ন্যাপ জাতীয় হলো তারা যাতে সেটা পান সেই চেষ্টা তিনি করছেন। Thank you. Okay, last question to Luis Bhai. There is a bill you are going to introduce, which is a live slaughterhouse, and the Muslim community, there is a concern and question that because they love always the live, halal food, poultry. So it's kind of very, I think, the new ideas, and we don't know even about this, and there's a confusion arise. Is there any way you can explain exactly what you are going to introduce? Yes. By the way, before that, I just want to, for my community in the Bronx, especially around Starling Avenue, there's an organization called Mutual Aid that is helping the Bengali community on Starling Avenue. I think they're mostly through an organization called BAFA, where we recently gave 500 boxes for fruit and vegetables. So if anybody's in need of that, please let us know. We're working closely with the Bengali community in that area, those businesses in that area. So I have introduced a bill with Assemblywoman Linda Rosenthal in the city to ban what are called live markets in the city of New York. Now, live markets are, from what we see here in New York, are breeding grounds for something called zoonotic viruses. Zoonotic viruses are viruses that are passed on from animal to animal and then from animal to people. And that is essentially what happened with the coronavirus in Wuhan. I mean, people are making all kinds of, conspiracy theories by the president, who's been a disaster for this entire crisis, somehow implying that these were man-made viruses and, some deep state nonsense. But the reality is that these markets are breeding grounds for transmission of viruses that are causing the current pandemic. People don't know this, but in Brooklyn, there was a contained crisis where a virus was passed from an animal to a worker and then it spread throughout the community. It wasn't as deadly as a virus. But if we have another virus like Corona, that could happen here in New York. Now, most of these wet markets are not supposed to be in residential areas. But I tell you that, especially in my community, I see 3 or 4 of them that are right smack in the middle of a housing development or a school. And we have done studies and there have been investigations done. We have information about violations that have been issued against these markets. And I can tell you that after the research that I've done, that it is disgraceful, the kind of the way that the animals are treated and the animals are processed. It is unsanitary. You have animals that are bunched together. You can have a goat with chickens all bunched together, creating the environment where you can transmit the viruses. They are dirty. They are, you have blood with feathers out in front. You have employees that are not using protective gear that can infect customers that when they come in. I have spoken with former employees that told me that it's a disaster waiting to happen. Now, as an elected official, I have a responsibility to protect our community. Now, I know that halal markets are important to the Muslim community. They're also important to the Latino community. The Latino community, Caribbean community have also made use of live markets. In Puerto Rico, in the Dominican Republic, a lot of times people kill their own animals in the backyard and they process them. So it's not just the Muslim community that's concerned. Now, what this bill does, it's going to ban them until we're going to create a committee of professionals, people that are much more knowledgeable about this than I am, to see how these markets, if possibly, can be reopened in a way that is safe. Now, that's not to say that every wet market is not practicing, safe methods. I mean, there are a couple here or there, but there are 80 in New York, and an overwhelming number of them are in New York City, and overwhelming number of them have been issued violations because of unsanitary conditions. And so that is something that this coronavirus has magnified, and we have to do everything we can to make sure that we don't have some sort of corona crisis after this is resolved, if it ever is, that we don't have another coronavirus crisis that starts here in the city of New York, which has been the epicenter of the coronavirus and the deaths throughout the world. And so that is why I'm proposing this bill. Okay, so the people who are having the halal, live poultry market and other stuff,
if they comply with the government, all the rules and regulations, safety and cleaning, they can stay in the business, or they have to go. They have to. Once we are able to have this committee set rules and guidelines and look at the issue, because remember, another thing that's important to hereby is that these markets are not regulated by the New York City Department of Health. They're regulated by the Department of Agriculture and by the Department of Sanitation. Now, when you talk about these kinds of environments, you know, I want people that are experts on genetic viruses, people that are medical experts, people like that are dedicate their lives to making sure that they study viruses and the spread of viruses, to be the ones that are regulating these markets. And until then, you know, it may not happen now, it may not happen within a short period of time. But again, what the coronavirus has demonstrated is that that these markets are breeding grounds, and they can lead to another disaster in this country. Thank you. নাজমুল ভাই, আপনি কি উনি যেটা বললেন সংক্ষেপে ব্রিফ করে দেবেন আমাদের? উনি যেটা বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে করোনা ভাইরাসকে কেন্দ্র করে যেটা আমরা চীনের ইউহান প্রদেশে যে মার্কেটে, পোল্ট্রি মার্কেট থেকে যেটা সংক্রমণ শুরু ছিল, উনি ধারণা করছেন ওনাদের মতে যে এটা নিউ ইয়র্ক থেকে হয়তো শুরু হতে পারে পোল্ট্রি মার্কেট গুলো থেকে। আর তাছাড়া লাইভ নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী লাইভ মার্কেট গুলো রেসিডেন্সিয়াল এলাকা কিংবা স্কুলের কাছাকাছি হওয়ার কথা নেই, কিন্তু সেগুলো আমরা ওনার ব্রঙ্কস এলাকাতেই 3-4টি আছে যেগুলি ডিপ রেসিডেন্সিয়াল এলাকার ভিতরে। এবং এই ব্যাপারটাতে তারা খুব কনসার্ন, সেই জন্য তিনি বিলটা তুলেছেন। তিনি বলেছেন যে হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে লাইভ অ্যানিমাল যদি আমরা নিউ ইয়র্ক শহরে বেচতে না দিই, লাইভ পোল্ট্রি, তারা শহরের বাইরে থাকবে, কোন লোকালয় কিংবা যেখানে মানুষ বসবাস করে কিংবা স্কুল, সেখানে থাকার তাদের প্রয়োজন নেই। এইটাই উনি মূলত বোঝাতে চেয়েছেন। Thank you so much, Nazmul bhai. So Catalina, you want to add anything, any point? No, I think in looking at legislation, we always have to make sure that that we understand the real reason behind it, and not just what the perception is. And I really thank the senator for kind of talking through some of the health concerns that I think a lot of people don't take the time to understand and to think through, because this is not about anything other than making sure people stay healthy. Thank you so much. My last question I want to ask you. So before you introduce the bill, or before made the decision, will you have any plan to talk with the people who are involved in this business, like live poultry business, the community, like Muslim community, Latino community, or any other community who are involved in this business, and there is a cultural sensitivity as well with this. Yes. So will you have do you have any plan to talk to them? You know. Absolutely, and anyone who's watching this program that wants to reach out to me, they can send me an email at sepulveda@newyorksenate.gov, and I will call them. Look, we understand that we have to be culturally sensitive to the Muslim community, and also the Orthodox, the Hasidic Jewish community also has use of live markets, and the Latino community. But again, safety first, health first. And there are other options for the halal community to get meat other than at live markets. I understand that some people like live markets, but you know, we have to be able to protect the citizens that we represent, because as you can see, the financial crisis that we're dealing with, the health crisis that we're dealing with, and we don't want that to happen, and we don't want a certain segment of society to be blamed for it. So, you know, we're going to look at it, we're going to reintroduce, we're going to allow them to open once we determine ways that we can make them safe. Thank you so much. Thank you, Senator Luis Sepulveda. Thank you, Luis Bhai. And thank you, Catalina Cruz, Apu. Apu, there you go. Donobat. Thank you so much. Thank you so much. We'll see you again. And if necessary, then we'll bring you again in our show. Thank you so much for your time. Thank you. Be safe and be well. Be safe and be well. Thank you. Thank you so much. Thank you. Thank you too. Tasir bhai, Thank you, Catalina. আমি আপনার কাছে আসতেছি, জাস্ট ইফ ইউ ক্যান গিভ মি ফিউ মিনিটস টাইম। আমি আমাদের, বিকজ আপনার কাছে অনেক কিছু শুনতে চায়, জানতে চায়।
আমি নাজমুল ভাই উনি প্রতিদিন দিনের একটা ব্রিফ করেন, ব্রিফটা আমরা শুনে নিই, একটু আমাদের ভিউয়াররা দাঁড়িয়ে আছেন, তার ব্রিফটা শুনে তারপরে আপনার কাছে আসতেছি। আপনার বিউটিফুল, থ্যাংক ইউ নাজমুল ভাই, Welcome. আপনাকে আজকে দিনের ব্রিফটা একটু শুনতে চাই। থ্যাংক ইউ। আমাদের দর্শকদের অনেক ধন্যবাদ, তারা ধৈর্য ধারণ করে এতক্ষণে হ্যাঁ, ব্রিফটা এতক্ষণ শুনেছেন। থেকে বসে আছেন। নরমালি তারা আরো আগে শুনে, রাইট, কিন্তু আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর যেটি, সেটি আমি ফেডারেল লেভেল দিয়ে শুরু করতে চাই। অন্যদিন তো স্টেট এবং সিটি দিয়ে শুরু করি, আজকে একটু, কারণ আমেরিকার জন্য আজকে একটি বেশ ভালো কিছু খবর আছে এবং আমাদের বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য কিছু দুঃসংবাদ আছে। সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প এতদিন যেভাবে আমেরিকার অর্থনীতি সচল করার উদ্যোগটা গ্রহণ করেছিলেন খুব দ্রুত এবং যত তাড়াতাড়ি সম্ভব তার ইকোনমি সচল করার চেষ্টা করেছিলেন, আজকে সিনেটে এই যে হিয়ারিংটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা হিয়ারিং, এবং এই হিয়ারিং এ আমেরিকার সবচেয়ে বিশ্বস্ত ডাক্তার হিসেবে যিনি এখন পরিচিত, সেই সেই ইনফেকশাস ডিজিজের যিনি চিফ, সেই ডক্টর ফাউচি আজ বেশ কড়া করে কিছু কথা বলেছেন, যে কথাগুলো আমরা অনেকেই হয়তো জানি, এতদিন আমরা বুঝতে পারতাম, কিন্তু আজকে ফাউচির মুখ থেকে শুনে অনেকেই এখন বুঝতে পারছেন যে আসলে আমেরিকার রিয়েল সিচুয়েশনটা কি। ফাউচি আর যে কথাটি বলেছেন সেটি হচ্ছে যে আমরা, উনি নিউ ইয়র্ক সিটির উদাহরণ দিয়ে বলেছেন যে যেভাবে মৃত্যুর কথা বলা হচ্ছে, মৃত্যুর সংখ্যার কথা বলা হচ্ছে, এটি সঠিক না, এর চাইতে আরো বেশি মানুষ মারা গেছে। এবং আপনারা হয়তো জানেন যে এই পর্যন্ত আজকের দিন পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় ৮২,০০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এই করোনা ভাইরাসে। অ্যান্থনি ফাউচি যেটা বলেছেন যে অনেক বেশি মানুষ মারা গেছে, এবং আমরা যদি বিবেচনায় কোনো কিছু চিন্তা ভাবনা না করে এই রোগ সম্পর্কে, এই ভাইরাস সম্পর্কে একেবারে সম্পূর্ণ ধারণা না পেয়ে আমরা যদি ইকোনমি সচল করাকে বেশি গুরুত্ব দেই, তাহলে আরো অনেক বেশি মানুষ মারা যাবে। এবং এটা আমার মনে হয় এই কথাটি এখন আমাদের সত্য করে বলা উচিত, এটাও তিনি বলেছেন। এবং তার সাথে গলা মিলিয়ে অনেকটা বলেছেন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের প্রধান ডক্টর রেডফিল্ড, তিনিও বলেছেন যে আমেরিকাকে যেভাবে আমরা ভাবি যে এটা ভাইরাস মুক্ত হয়ে যাচ্ছে, যেটা প্রেসিডেন্ট বারবারই বলেন, উইল কন্ট্রোল দ্য ভাইরাস, উই আর কন্ট্রোলিং দ্য ভাইরাস, উই কন্ট্রোল দ্য ভাইরাস, আজকে কিন্তু ডক্টর রেডফিল্ড যিনি সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের প্রধান, তার কথাই কিন্তু তা মনে হচ্ছে না। তিনি সরাসরি একটা কথা বলেছেন, উই আর নট ইন দ্য উডস ইয়েট, যেটা গভর্নর কুমো প্রায় সময় বলে থাকেন, মেয়র ব্লাজিও বলে থাকেন। এবং এই মেয়র ব্লাজি এবং গভর্নর কুমো কথাটাই আজকে সত্য হলো ফেডারেল লেভেলে, রাষ্ট্রীয় পর্যায়ে গিয়ে। সেটি হচ্ছে যে আমেরিকাতে আমরা যেটা ধরে নিয়েছিলাম যে আমেরিকা অর্থনীতি সচল করার জন্য ভাইরাসকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে, কিন্তু তা হয়নি, কার্যত দেখা যাচ্ছে। এবং প্রতিদিনই প্রায় ১,০০০ মানুষ এখনো মারা যাচ্ছে। এবং ডক্টর ফাউসি যেটা সতর্কবাণী করেছেন যে যদি আমরা সেই বিবেচনায় না রেখে, যে ভাইরাসকে কন্ট্রোল করতে পারার কথা না ভেবে যদি শুধু অর্থনীতিকে সচল করার চেষ্টা করি, আরো অনেক বেশি মানুষ মারা পড়বে। যাই হোক, এই ফাউচির এই বিষয়টি আমেরিকাতে যথেষ্ট গুরুত্বের সাথে সমস্ত মিডিয়াতে এসেছে, এবং আমি মনে করি যে আমেরিকানদের সচেতন হওয়ার জন্য, আরো বেশি সচেতন হওয়ার জন্য ডক্টর ফাউসি এবং ডক্টর রেডফিল্ডের শুনানিটি আজকে খুব গুরুত্বপূর্ণ ছিল। এবং আরো একটি ব্যাপার উল্লেখযোগ্য, ডক্টর ফাউসিকে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প হাউস কমিটির কাছে শুনানি করতে দেননি, হয়তো তিনি এই কথাটাই হাউসকে বলতেন, কিন্তু আজকে তিনি সিনেটে এসে সেটা বলেছেন, যেখানে রিপাবলিকানরা মেজরিটি, তাদের সামনেই তিনি বলেছেন। এবং তার বক্তব্যকে অনেকটা সমর্থন করেছেন, পুরোপুরি না হলেও, সিনেটর লামার আলেকজান্ডার। তিনি যেটা বলেছেন যে হ্যাঁ, আমেরিকা এখনো হয়তো সেইভাবে প্রস্তুত নয় অর্থনীতি সচল করার জন্য যেভাবে আমরা ভাবছিলাম। এইটা হচ্ছে সিনেটর লামার আলেকজান্ডারের বক্তব্য। আর আরেকটি জিনিস যেটা গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে এখন তার পুনর্নির্বাচন নিয়ে চিন্তা করছেন, সেই নির্বাচনের ক্ষেত্রে একটি দুর্ভাগ্যজনক খবর তার জন্য এসেছে। সেটি হচ্ছে যে সিএনএন একটি পোল করেছে, তার ভিতরে দেখা যাচ্ছে যে 64% মানুষ, 64% মানুষ তাকে সমর্থন করেন না, তাকে বিশ্বাসও করেন না। এবং এইটা আরেকটি কারণ হচ্ছে, গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে ওয়াশিংটন পোস্ট দালিলিক ভাবে একবার তথ্য উপাত্ত যাচাই করে একটা পরিসংখ্যান দিয়ে বলেছে যে প্রেসিডেন্ট ট্রাম্প, আমি একটু দেখিয়ে নিচ্ছি, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প তার ১১৭০ কর্মদিবসে প্রায় ১৮,০০০ ভুল কিংবা মিসলিডিং তথ্য দিয়েছেন। তা হিসাব দেখলে গড়ে প্রতিদিন উনি ১৫টি মিথ্যা কিংবা মিসলিডিং তথ্য দিয়েছেন, এবং যার ফলে পুরো আমেরিকাতেই একটি তার সম্পর্কে যে নেতিবাচক দিকটি স্পষ্ট হয়ে উঠছে,
তার প্রমাণ পাওয়া যাচ্ছে ওয়াশিংটন পোস্টের এই পোলে। এবং যে পোলটি সিএনএন করেছে তাতে দেখা যাচ্ছে যে প্রায় 94%, শতকরা 94% ডেমোক্র্যাট সমর্থকরা প্রেসিডেন্ট ট্রাম্পের কথায় বিশ্বাস করে না, তার প্রতি কোনো আস্থা নেই, হুইচ ইজ স্বাভাবিক, যেটা খুবই স্বাভাবিক। কিন্তু ইন্ডিপেন্ডেন্টদের প্রায় দেখা যাচ্ছে 64%-এর মতো তাকে সমর্থন করেন না। কিন্তু 14% রিপাবলিকানও প্রেসিডেন্ট ট্রাম্পকে সমর্থন করেন না কিংবা বিশ্বাস করেন না। এইটি নির্বাচনের ক্ষেত্রে একটি বড় বিষয় হিসেবে দেখা দিতে পারে যদি তার নিজের দলেরই 14% সমর্থন তার না থাকে। তো এই হচ্ছে ফেডারেল খবর। আরেকটি জিনিস যেটা প্রেসিডেন্ট ট্রাম্প বারবার চেষ্টা করছেন যে ইকোনমি সচল করার ব্যাপারে কাউকে এনে তার সমর্থনে কিছু কথা বলা যায় কিনা। তিনি এমন একজন পেয়েছেন আজকে, তিনি হচ্ছেন এলন মাস্ক। এলন মাস্ককে অনেক বাংলাদেশি হয়তো চিনতে পারেন, কারণ তিনি যে বঙ্গবন্ধু স্যাটেলাইট যে স্পেস সেন্টার থেকে রিলিজ করা হয়েছিল সেই স্পেস এক্সের তিনি মালিক, এবং তিনি টেসলা কোম্পানিরও মালিক, কার কোম্পানি। তার টেসলা কোম্পানি খুলতে দিচ্ছে না ক্যালিফোর্নিয়া, তিনি আজকে তার বিরুদ্ধে মামলাও করেছেন এবং প্রেসিডেন্ট ট্রাম্প তাকে সমর্থন করেছেন যেহেতু উনি কারখানাটি পুনরায় চালু করতে চাচ্ছেন। এই হচ্ছে ফেডারেল খবর। আবার এবার নিউ ইয়র্ক সিটি এবং স্টেটের কথায় ফিরে আসি। আর নিউ ইয়র্ক সিটিতে যে কথাটি আমরা সবাই এখন অপেক্ষায় আছি কবে নিউ ইয়র্ক সিটি খুলবে। গভর্নর কুমো গতকালই সাংবাদিক সম্মেলনে বলেছেন যে নিউ ইয়র্কের আপস্টেটের 3টি অঞ্চলকে তিনি খোলার মতন যে 7টি বেঞ্চমার্ক অর্থাৎ 7টি শর্ত, সেই 7টি শর্ত পূরণ করেছে। অর্থাৎ তারা 15 তারিখের পর থেকে তারা ধীরে ধীরে কনস্ট্রাকশন ম্যানুফ্যাকচারিং সেক্টর দিয়ে খুলতে পারবে। তবে কোন রকম রেস্টুরেন্ট কিংবা পাবলিক গ্যাদারিং এখনো সম্ভব নয়, সেটি ফেজ 4 এখন ফেজ 1। আর কিন্তু ফেজ 1 এর শুরু করার ব্যাপারে নিউ ইয়র্ক সিটি, লং আইল্যান্ড এবং ওয়েস্টচেস্টার কাউন্টি এখনো সেই যোগ্যতা অর্জন করেনি। কবে নাগাদ করবে সেই ব্যাপারে এখনো কিছু বলা যাচ্ছে না। তবে মেয়র ব্লাজিও বলেছেন যে জুনের আগে আমাদের পক্ষে সম্ভব, খোলার ব্যাপারে কোনো সম্ভাবনাই তিনি দেখছেন না। এবং নিউ ইয়র্ক মেয়র ব্লাজিও আজকে সাংবাদিক সম্মেলনে আরেকটি বিষয়ের উপরে খুব গুরুত্ব দিয়েছেন, আর সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক শহরে প্রায় 100, নিউ ইয়র্ক স্টেটে 100 জন কিশোর এই একটা অজানা যারা সন্দেহ করা হচ্ছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এবং তিনি প্রতিটি বাবা মাকে খুব সতর্ক থাকতে বলেছেন। গভর্নরও একই কথা বলেছেন যে বাবা মাদেরকে খুব সতর্ক হতে এবং এই ধরনের কোনো সিমটম যদি তারা যে কোনো রোগী, তারা বলেছেন পেডিয়াট্রিক পেশেন্ট হিসেবে তারা ডাক্তারের শরণাপন্ন, যদি ডাক্তারকে না পান তাহলে 311-এ কল করার জন্য। আর নিউ ইয়র্ক শহরে গতকালকে 3টি ইন্ডিকেটর, যেটা আমরা বলি সাধারণত হসপিটাল অ্যাডমিশন এবং আইসিইউ ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি এবং টেস্টিং, এই 3টি ক্রাইটেরিয়া যেটি ভাগ করা, তার ভিতরে 2টোতে গতকালকে একটু অবনতি ঘটেছে, একটিতে একটু পজিটিভ আছে। সেটি হচ্ছে যে আপনার মৃতের সংখ্যাটি, সেটি নিউ ইয়র্ক শহরে হসপিটাল অ্যাডমিশনটা কমে এসেছে, 55 থেকে 51-তে গেছে মে মাসের 9 তারিখ থেকে 10 তারিখে। নিউ ইয়র্ক সিটির স্ট্যাটিস্টিক্স একদিন পিছনে থাকে, আপনারা হয়তো জানেন ইতিমধ্যেই। আর ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রোগীর সংখ্যা 537 থেকে বেড়ে 550-এ দাঁড়িয়েছে, একদিনে বেশি হয়েছে। এবং টেস্টিং এর যেটার উপর নির্ভর করছে ইকোনমি সচল করার বিষয়টি, সেটি এখন গিয়ে দাঁড়িয়েছে 13% থেকে 14%, অর্থাৎ 1 ভাগ মানুষ বেশি টেস্টিং এ পজিটিভ রেজাল্ট এসেছে। যদিও টেস্টিং এর উপর গুরুত্ব দিয়েছেন এবং গভর্নর আজকে বলেছেন, মেয়রও বলেছেন একই কথা, যে ট্রেসিং এর উপরে তারা বেশ গুরুত্ব দিচ্ছেন, ট্র্যাকিং এর উপরে এবং টেস্টিং এবং ট্রেসিং, এবং যাদেরকে পাওয়া যাবে তাদেরকে যাতে আইসোলেট করা যায় সেই ব্যবস্থা করছেন। এবং এই জন্য মেয়র 2টি আলাদা ডিপার্টমেন্টও চালু করার কথা ঘোষণা করেছেন আজকে, ট্র্যাকার এবং আইসোলেট করার ব্যাপারে। আর নিউ ইয়র্ক স্টেটে গতকালকে মৃতের সংখ্যা স্টেটে একটু বেড়েছে আগের দিনের তুলনায়, সেটি হচ্ছে 195 জন, যেটা আগের দিন ছিল 161। তবে একটি দুর্ভাগ্যজনক খবর আমাদের জন্য গত কয়েকদিন ধরে আমরা পাচ্ছি, নার্সিং হোমে মৃতের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে এবং প্রতিদিনই বাড়ছে। সেটি আমরা গতকালকে নার্সিং হোমে মৃতের সংখ্যা ছিল প্রায় 53 জন। ওইটা একটা সারা নিউ ইয়র্ক স্টেটে 142 জন মারা গেছেন, তার পাশাপাশি 53 জন মানুষ মারা গেছেন শুধু নার্সিং হোমে। এবং অনেকেই বলছেন, অনেক তথ্যবিদরা, অনেক বিশেষজ্ঞরাই বলছেন যে প্রতিটি স্টেট এবং নিউ ইয়র্ক স্টেট বলুন, নিউ ইয়র্ক সিটি বলুন, এবং নিউ ইয়র্ক সিটির তথ্যগুলো কিন্তু শুধু পাবলিক হসপিটালের নির্ভরশীল, মৃতের সংখ্যা আরো বেশি হতে পারে। এবং এই হচ্ছে মোটামুটি বিষয়। আরেকটি যেটি
গুরুত্বপূর্ণ স্কুলের ব্যাপারে আজকে মেয়র কিছু কথা বলেছেন প্রশ্নের উত্তরে। তিনি বলেছেন যে সেপ্টেম্বর স্কুল খোলার ব্যাপারে তিনি আশাবাদী, তবে পরিস্থিতি যদি সেভাবে সহায়ক না হয় তাহলে কেউ কেউ প্রস্তাব করছেন একদিন স্কুল চালু রেখে আরেকদিন পরের দিন ডিস্টেন্স লার্নিং, এইভাবে একটা স্কেডিউল করা যায় কিনা সেটার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। তবে মেয়র এখনো আশাবাদী সেপ্টেম্বরে হয়তো তিনি স্কুল খুলতে পারেন, যদি না পারেন তাহলে ডিস্টেন্স লার্নিং এর উপরে গুরুত্ব দেওয়া হবে। মোটামুটি আর কমিউনিটিতে আজকে কিছু খবর আছে, আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের কমিউনিটিতে বেশ রিলিফ প্রক্রিয়া, যেটি বিভিন্ন মানুষকে সাহায্য করার প্রক্রিয়া জোরদার শুরু হয়েছে। আমরা হয়তো অনেকেই জানেন যে আজকে জামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি ঈদের গিফট বিতরণ করেছে জামাইকাতে। তবে সেখানে কেউ কেউ অভিযোগ করেন যে প্রচুর মানুষকে সেখানে দেখা গেছে যারা সোশ্যাল ডিস্টেন্সিং হয়তো মেনটেন করে নাই। এটা অনেকের কাছে একটু খারাপ লেগেছে। তারা বলেছে যে সোশ্যাল ডিস্টেন্সিংটা আমাদের যে কোনো মূল্যে মেনটেন করা উচিত, যদিও প্রচুর মানুষ সাহায্য সহযোগিতা গ্রহণ করেছেন। ব্রুকলিনও এরিক অ্যাডামসের উদ্যোগে এবং আমাদের কমিটির কিছু মানুষ, যেমন ওইখানকার একজন আছেন মিজানুর রহমান ভুইয়া মিল্টন, তারপর ফিরোজ আহমদ, এদের সহযোগিতায় বেশ কিছু ইফতার এবং হালাল খাদ্য বিতরণ করা হচ্ছে। এটা করা হবে ঈদের দিন পর্যন্ত। এই মোটামুটি আজকে কমিটির খবর। আপনারা সবাই ভালো থাকুন, কথা হবে আরেকবার। থ্যাংক ইউ নাজমুল ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমরা যাচ্ছি তাসির ভাই, আপনার সাউন্ডটা আনমিউট করা আছে, মিউট করা আছে, একটু আনমিউট করেন। তাসির ভাই দিয়েছেন, এতক্ষণ থেকে বসে আছেন, আপনাকে দেখে খুব ভালো লাগলো। আপনি আমাদের সবার অত্যন্ত প্রিয় একজন মানুষ, একজন পুরনো সাংবাদিক। আপনি করোনাতে আক্রান্ত হয়েছিলেন এবং আপনার ব্যাপারে আমরা যখন ফেসবুকে অন্যান্য জায়গায় জানতে পারলাম যে আপনাকে খুঁজে পাচ্ছি না অনেকে, উই আর কনসার্ন। আপনার ঘটনা কি একটু বলবেন এবং এর থেকে কি শিক্ষা আপনি পেলেন আমরা জানতে চাই সবাই। থ্যাংক ইউ। বাংলাদেশি কমিউনিটিকেও অনেক ধন্যবাদ। আমি প্রায় ঘুমিয়ে পড়েছিলাম, ক্লান্ত তো বটেই, বাট তারপরেও জেগে থাকতে হয়, না হলেই নয়। এটা দুঃস্বপ্নের মতো মনে হয় আমার কাছে এই করোনার বিষয়টি। আপনি শুনতে পাচ্ছেন তাহের? জি শুনতে পাচ্ছি জি। দুঃস্বপ্নটা এরকম, কিভাবে আমি সংক্রমিত হলাম। আমি জ্যাকসন হাইটে গেলাম মার্চ মাসের 6 তারিখে আমার ট্যাক্স রিটার্নের বিষয়টি আলোচনার জন্য। গিয়ে দেখি ওখানে অনেক লোকজন। তো আমার নিজেরই একটু মানে শঙ্কা হলো যে এখানে বোধহয় বসে থাকা ঠিক হবে না। যিনি রিটার্ন করেন তাকে বললাম যে আমি যাই, তুমি করো, পরে খোঁজ খবর নেব। বেরোতে গিয়ে এর মধ্যে আমি আমার একটা ফাউন্ডেশন আছে বাংলাদেশে ছাত্রদের সাহায্য টাহ্য করার, আমি কিছু টাকা পাঠানোর জন্য আমি স্ট্যান্ডার্ড এক্সপ্রেসে গেলাম। ওখানে শুনলাম যে আমাদের মালিক ভাই যে সিইও, উনি বেশ জট্টর আসছে। তো যাই হোক আমি চেকটা লিখে আসার পথে দু একজন বাঙালি, যেটা হয় ভাই কেমন আছে ইত্যাদি ইত্যাদি, আর কারোই তো তখনও মাস্ক পরা শুরু হয়নি। যাই হোক বেরোবার পথে আমাদের কমিউনিটির ভীষণ পরিচিত মুখ সমাজসেবক আজিজ ভাইকে দেখলাম, ওই গ্রোসারি আলাউদ্দিন রেস্টুরেন্ট থেকে নেমে আসছেন। তো আমাকে দেখে একেবারে জাপটে ধরার মতো অবস্থা। দীর্ঘদিন পরে দেখলাম আজকে আপনাকে কিছু খেতেই হবে। তা আমি খুব তার এই আহ্বান কে বিনয়ী প্রত্যাখ্যান করলাম এবং একটু কথা বলে গাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে আমি দেখলাম ওই সময় আমি দেখলাম অনেক লোক হইচই করছে, কেউ এই রাস্তায়, কেউ ও রাস্তায়, কেউই কিছু মানছে না। তো আমি খুব কিছুটা বিস্মিত হলাম, আবার অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলাম কেউ কেউ কোলাকুলিও করছে। যাই হোক আমি বাসায় আসলাম, বাড়ি এসে বউকে খবরটা দিলাম। ওই রাতেই তাহের আমি একটু যেন কিরকম, এটা মানে আই ওয়াজ নট ফিলিং ওয়েল। তো সকালবেলা উঠে আমার ওয়াইফ আমাকে চাটা দিলেন। ওই সময় বললো যে দেখি তোমার চোখ লাল, জ্বর আসছে নাকি। উনি জ্বর মেপে দেখলেন 101 ডিগ্রি। হ্যাঁ, টানানোর খাইয়ে দিলেন এবং যথারীতি দুপুরে লাঞ্চ করলাম ওর সাথেই। এর মধ্যে ওরও জ্বর শুরু হলো।
পরের রাতে এই জ্বর আমার 103 ডিগ্রিতে দাঁড়ালো, এবং আমি অনেকটা কিরকম মানে ঘোরের মধ্যে কাজ করছিলাম। আমি পরের দিন এভাবেই গেল। তারপরের দিন আমি রাতের বেলা, আমি বাথরুম আমার বেডরুম সংলগ্ন, আমি দেখি আমি দরজাটা, বেডরুমের দরজাটা আমি খুঁজে পাচ্ছি না, বুঝলে? আমি খুব অবাক হলাম যে আমি কি এতখানি অসুস্থ হয়ে গেলাম যে বেডরুমের দরজা খুঁজে পাচ্ছি না। তা যাই হোক, আমার স্ত্রী এসে আমাকে হেল্প করলেন, বাথরুম টাথরুম করে এসে সকালে তো আমি ভীষণ অসুস্থ হয়ে গেলাম, এবং একরকম বিছনা থেকে পড়ে যাওয়ার মতো অবস্থা। আমার লুজ মোশন হওয়া শুরু করলো, এবং একটা পর্যায়ে আমি আর বাথরুমে পর্যন্ত যে হেঁটে যাব সেই ক্ষমতাটাও মানে আস্তে আস্তে যেন হারিয়ে ফেলছিলাম। তারপর আমার বউ পুলিশকে কল করলো, 911-এ। ওরা বললো যে, আমার অবস্থা জানতে চাইলো, বললো যে আমরা তো এখন অনেক বিজি, আমরা একটু দেরি করে আসব। এই সময় কিন্তু এই অন্তর্বর্তীকালীন সময়ে আমি তেমন কিছু খাইনি, চা ছাড়া। গার্গেল করেছি, কিন্তু আমরা মনে করি নাই যে আমাদের করোনা হয়েছে, অন্তত আমার হয়েছে। তারপর পুলিশ আবার কল করলো যে আমরা একটা সাজেশন দেই, তোমাকে যদি নিয়ে যাই তাহলে পার্শ্ববর্তী হসপিটালগুলোতে নিয়ে যেতে হবে, এখানে রোগীদের ভিড়ও বেশি, সোশ্যাল ডিস্টেন্সিং তেমন নাই, তোমরা দেখো ঘরে থেকে আরেকটা দিন কেমন লাগে। তা আমি মাথা ব্যথা, জ্বর, আমার কিন্তু কাশি ছিল না, বুকের ব্যথাও ছিল না, জ্বরটাই প্রচন্ড জ্বর। বিকেল বেলা আমি আর সহ্য না করতে পেরে আমার বুকে বললাম যে আই এম লুজিং মাই স্ট্রেংথ। সাথে সাথে গাড়ি নিয়ে আমার ছেলে একদম চলে গেল আমি যে হসপিটালটাকে বেশি পছন্দ করি, মাউন্ট সিনাইর আপটাউন, যেটা 102 স্ট্রিটে, ওখানে গেলাম। এই পথে আমি কিন্তু আস্তে আস্তে জ্ঞান হারাচ্ছি, মানে কিরকম একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছি, বুঝলে? তো মাউন্ট সিনাই পর্যন্ত গেলাম, যাওয়ার সাথে সাথেই উইদিন সেকেন্ড ওরা আমাকে একটা হুইল চেয়ারের মধ্যে তুলে দিয়ে উপর দিকে নিয়ে গেল। এই ফাঁকে আমার নাকের মধ্যে সোয়াইপ স্টিক ঢুকিয়ে দেখলো যে, এবং আমি শুনলাম এটা ওরা বলছে যে ইটস এ পারফেক্ট কেস অফ করোনা। এরপরে আমাকে ধাক্কায় ধাক্কায় উপরে নিয়ে গেল, লিফটে নিয়ে গেল। আমি কিন্তু ঘোরের মধ্যে চলে যাচ্ছি, বুঝলে? এই সময় আমি জ্ঞান হারাচ্ছি। আমাকে যখন একটা রুমে একা নিয়ে গেল, তখন আমি দেখলাম যে আমাকে যন্ত্রপাতি পরানো হচ্ছে নাকটাকের মধ্যে, হাতের মধ্যে, ইত্যাদি ইত্যাদি, এবং এটা ভেন্টিলেশন। আমাকে ভেন্টিলেশনে নিয়ে গেল, বলে যে ইটস টু লেট, উই হ্যাভ টু পুট হিম ইনটু ভেন্টিলেশন। এরকম শুনছি আর কি, যেটুকু আন্দাজ করতে পারছি। তারপরে তো আমি ঘোরের মধ্যে চলে গেলাম তাহের। এই ঘোরের মধ্যে আমি 5 দিন ছিলাম। আচ্ছা আচ্ছা। আমি জীবন মৃত্যুর মাঝামাঝি, এর মধ্যে আমার কারো কথাও মনে নেই, কিন্তু কল্পনাটা ছিল স্বপ্নের মতো। ঘোরের মধ্যে যেটা দেখে আমি নিদ্রা এবং জাগরণের মধ্যে আমার খুব কষ্ট হলো যে আমি কি তাহলে শেষ হয়ে যাচ্ছি, এইটাই কি আমার শেষ সময়? আমি কি আর কখনো কোনো কারোর সাথে কথা বলতে পারবো না, প্রিয়জনদের সাথে মিলিত হতে পারবো না, আর কখনো কি এই রোদ দেখতে পারবো না, সূর্য উদয় দেখতে পারবো না, স্বামী স্ত্রী একসাথে বসে পিঠে পিঠ ঠেকিয়ে বাজার খরচ লিখতে পারবো না, অথবা ফেসবুকে গিয়ে বিভিন্ন কমেন্ট করতে পারবো না, সরকারের বিভিন্ন কার্যক্রমের বিরুদ্ধে সোচ্চার হতে পারবো না, তাহিরের টিভিতে গিয়ে ঝগড়া করতে পারবো না। এগুলো আমার মনে হচ্ছে, বুঝলে? মনে হতে হতে আমি ঘরে চলে গেলাম। এবং এর মধ্যে একটা জিনিস আমার মনে হলো যে তুমি তোবা করো, তুমি তো আর বাঁচবে না, তুমি শেষ, এটা মনই বলছে আর কি।
তা আমি বললাম, দেখলাম যে কোনো কিছু এমন কোনো অন্যায় করেছে কিনা যে আমি তোবা করতে পারি। আমি দেখলাম যে কাউকে ঠকাইছি নাকি, কেউ আমার কাছে টাকা পায় কিনা, এগুলো ঘোরের মধ্যে, আমার কিন্তু জ্ঞান নাই। তো আমি বললাম, ঘোরের মধ্যেই মনে মনে বললাম যে না, তেমন কোনো নেগেটিভ নাই, আল্লাহ এখন আমাকে তুমি নিয়ে যেতে পারো। এইটাই শেষ আমার মানে ঘোর এবং নিদ্রা জাগরণের মধ্যে যেটা হলো। তারপরে 5 দিনের মাথায় আমি দেখলাম যে আমি ব্যথা পাচ্ছি। আমাকে আমার রুমে শব্দ হচ্ছে, এতক্ষণ আমি কিন্তু পাই নাই। তার মানে আমি আস্তে আস্তে জেগে যাচ্ছি। দেখি নার্সদের আনাগোনা, সেই আমার ক্যাথিটার যে প্রস্রাবের সেটা খুলে নেওয়া হচ্ছে, আমি ব্যথা পেলাম। হ্যাঁ, তারপরে ভেন্টিলেশন খুলে ফেলা হচ্ছে, হ্যাঁ, শুধু অক্সিজেন দেওয়া হচ্ছে। তা আমি ডাক্তার এসে বললো যে এই ওয়েক আপ ম্যান, ইউ আর নাও ভাইরাস ফ্রি, ওয়েক আপ। এটা আমি কানে আসলো এবং আমি চোখ তাকিয়ে দেখি যে আমাকে ঘিরে 2জন নার্স, একজন ডাক্তার আর 2জন তাদের সাহায্যকারী দাঁড়িয়ে আছে। ওদের মুখে হাসি, বলে যে ইউ সারভাইভ, থ্যাঙ্কস গড। ওঠো। আমি উঠে তো দাঁড়াতে পারি না, এতদিন তো উঠেও নাই। হ্যাঁ, এতদিন খাওয়া নাই, তো এই 5 দিনে তো আর কিছু খাইনি। তো উঠে দাঁড়ালাম, কাঁপতেছিলাম, আবার ধরলাম, বলছে নো, স্ট্যান্ড বাই ইয়োরসেলফ। তো দাঁড়িয়ে টাড়িয়ে আমি এক পর্যায়ে একটু হাঁটতে চেষ্টা করলাম। আমি হেঁটে হেঁটে, ওরা ছিল 2 পাশে নার্সরা, আমি বাথরুমে গেলাম। সুন্দর বাথরুম হলো 5 দিন পরে। তারপরে বেডে ফিরে আসলাম। ডাক্তার আমাকে বলল যে আমরা এবার তোমাকে বাড়িতে পাঠাবো, অন্তর্বর্তীকালীন সময়ে তোমাকে আমরা হ্যাপওয়ে হোম, যেটা জ্যাকব জেভিস সেন্টারে পাঠাতে পারি, ওখানে অক্সিজেন লেভেল ভালো। এর মধ্যে আমার অক্সিজেন লেভেল 50 থেকে 80-তে উঠে গেছে, 75-80। ভেরি গুড। আচ্ছা, তো আপনাকে যদি আমরা জিজ্ঞেস করি যে আপনি তো ফিরে আসলেন, বাট আপনাকে যদি জিজ্ঞেস করি যে আমাদের কমিউনিটি এই যে রোগ হওয়া এবং আপনার হাসপাতালে যাওয়া এবং ফিরে আসা, এর মধ্যে যদি আপনাকে বলি যে হোয়াট ইজ দ্য সাজেশন আপনার? আমি একটু কথা বলে নিই, না বললেই নয়। আমি তো ব্যক্তিগতভাবে অবিশ্বাসী একটি মানুষ ছিলাম। আমি আমার স্ট্যাটাসও দেখতাম, আমি বিজ্ঞান মনস্ক মানুষ। তখন আমি শুয়ে আছি, একটা নার্স, ও হলো প্যালেস্টাইন এবং ইসরায়েলের মাঝামাঝি জায়গায় থাকে আর কি, বাট হিব্রু। তো আমার কাছে এসে বলল যে মিস্টার খান, মে আই আস্ক ইউ কোশ্চেন? কি? তুমি যখন ঘোরের মধ্যে ছিলে, তুমি একেবারে জোরে জোরে, মাঝে মাঝে বিড় করে তুমি ধর্মগ্রন্থ কোরআন থেকে পাঠ করতা। এই সূরাগুলির কিছুটা আমি জানি, আমি তো আরবি জানি, এটা তোমাকে জানার জন্য আমি বললাম। তো আমি জানি না কি পড়েছি আমি। তখন আমার মনে হলো যে আমার বিশ্বাসী হতে হবে। I have to be faithful to God. And since then আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে দ্বিধা করিনি। আমি রোজাটা রাখতে পারি না, ডাক্তার নিষেধ করেছে। আমি এখন একজন ধার্মিক মানুষ এবং তোমাদের দোয়ায় আমি ফিরে এসেছি আল্লাহর রহমতে। এই ভেন্টিলেশন থেকে আমার বয়স 66, এই বয়সে কেউ সাধারণত ফেরে না। আরেকটা কথা বললেন ডাক্তার সাহেব নিজে, বড় ডাক্তার, সে আমার হার্টের অসুখ হলে সে এসেছিল। সে বলল যে তুমি বেঁচে গেছো একমাত্র কারণ সেটা হলো তুমি স্মোকার না, ইউ আর নন স্মোকার এন্ড দ্যাট সেভ ইউ। ওকে, তোমার প্রশ্নটা আরেকবার করো তো ভাই। বলছিলাম যে আপনি যদি আরো 1 মিনিটে বলতে পারেন যে আপনি এই যে এত কিছুর মধ্য দিয়ে আপনি ফিরে এসেছেন আমাদের মধ্যে, আবার আপনার কমিউনিটির যারা দেখছে আপনাকে, আপনার কথা শুনছে, তাদের প্রতি আপনার কোনো সাজেশন আছে কিনা? আমি ফিরে এসে শুধু কেঁদেছি। পরিচিত পরিমণ্ডলের অনেকে হারিয়ে গেছে, যাদের সাথে উঠা বসা ছিল, নিত্যদিন ঝগড়া ফেসাদ করতাম, নিত্যদিন ভালোবাসার লেনদেন হতো, তাদের অনেকেই নাই। এইটা আমাকে খুব কষ্ট দিয়েছে। আমার সাজেশন হলো যে আমি কিভাবে আক্রান্ত হলাম আমি জানি, সেটা হলো সোশ্যাল ডিস্টেন্সিং, ডিস্টেন্স, যেটা যে সামাজিক দূরত্ব, সেটা
আমি ভঙ্গ করেছি এবং সেটা জ্যাকসন হাইটে গিয়েই আমি ভঙ্গ করেছি। এইটা আপনারা সবাই বজায় রাখবেন। আর কাকে কখন করোনায় আক্রমণ করে এইটা কিন্তু নো ম্যাটার হাউ ইউ স্লাইস দি কেক বলা বড্ড কঠিন। আমার বউ এমনিতেই সুস্থ হয়ে গেছে, তাকে হসপিটালে যেতে হয়নি, বাট ঘরে থাকাই বোধহয় একটা উত্তম পরিপূরক মানে করোনা থেকে আক্রান্ত না হওয়ার। থ্যাংক ইউ তাসের ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমরা আপনাকে আবারও আপনাকে আমরা অবজার্ভ করব আরো, এবং আপনাকে আবারও আসবো। আমি তো তোমার ওখানে যাই না, আড্ডা দিয়েই তোমার অনেক অনুষ্ঠানে গেছি, নাজমুল ভাইয়ের সাথে হইচই করেছি, হ্যাঁ ডিবেট করেছি। আমি করব, এরপরে নিশ্চয়ই করব। আর আমাকে সবাই দোয়া করবেন। আমি একটু দুর্বল এখনো, কিন্তু আমি যেন একেবারে সুস্থ হয়ে উঠে আপনাদের মাঝে ফিরে আসতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আপনি ভালো হন, আপনি সুস্থ হন, আপনি আমাদের মধ্যে আবার আগের মতো উল্লাসে মেতে ওঠেন, এটাই আমাদের প্রত্যাশা। থ্যাংক ইউ, অশেষ ধন্যবাদ নাজমুল ভাই আপনাকে, দর্শক শ্রোতাদেরকে। আর তাহের, তুমি তো আমার স্নেহধন্য এবং একটি অনেক অনেক প্রিয় মানুষ, তোমাকে অনেক ধন্যবাদ ভাই। আপনি দোয়া করবেন। থ্যাংক ইউ। দোয়া করতে বলবেন। নাজমুল ভাই আছেন? নাজমুল একটু অফ হয়েছেন, উনি শুনতে পাচ্ছেন? আচ্ছা নাজমুল ভাই, আমি তো বিদায় নেব এখন, না? জি, বিদায় নেবেন। জি, আবারও প্রত্যেককে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ। দর্শক, আপনারা এতক্ষণ আজকে যে বিষয়গুলো শুনলেন, তার মধ্যে তাসের ভাই লাস্ট আমাদের ছিলেন, এবং উনি, আপনি জানেন যে, আপনারা সবাই জানেন যে উনি একজন আমাদের কমিউনিটি অত্যন্ত পরিচিত পুরনো ব্যক্তিত্ব। আমরা তাকে নিয়ে এসেছিলাম তার করোনার অভিজ্ঞতা জানার জন্য, শেয়ার করার জন্য আপনাদের সাথে। আমরা আশা করি আপনারা উনি যে উপদেশ দিয়েছেন সেই উপদেশটি মানবেন এবং সামাজিক ডিস্টেন্স মেনটেন করে চলবেন। আপনারা শুনলেন দুজন ল মেকারের কথা। এ ব্যাপারে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের ফেসবুকে প্রশ্ন করতে পারেন, আমরা তাদের কাছ থেকে উত্তর আনার চেষ্টা করব। আপনারা শুনলেন সর্বশেষ খবর। আগামীকাল রাত 9টায় আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।